শহরে কিংবা গ্রামে জনদুর্ভোগের নানা চিত্র বৃত্তাকারে আমাদের নাগরিক জীবনের যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে। সেসব জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরবে বৃত্ত, আর সাথে থাকছি আমি রিধিমা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় গাজীপুর সিটি কর্পোরেশনে বাড়ছে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ। বিশেষজ্ঞদের মতে বর্জ্য ব্যবস্থাপনার দ্রুত আধুনিকীকরণ ও পরিকল্পিত রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করলে এই সংকট ও জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেশের অন্যতম বৃহৎ শিল্পনগরী গাজীপুরে প্রায় ৪১ লাখ মানুষের বসবাস। রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, গার্মেন্টস, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্র। গাজীপুর সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রতিদিন প্রায় ৩,০০০ টনের মতো গৃহস্থলী, বাণিজ্যিক ও শিল্প বর্জ্য উৎপন্ন হয়। কিন্তু সেই বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের জন্য নেই সমন্বিত কোনো আধুনিক ব্যবস্থা। ফলে শহরের বিভিন্ন সড়কের পাশে খালবিল, ড্রেন, ফাঁকা জায়গা ও জলাশয়ে জমছে ময়লার স্তূপ। কোথাও কোথাও দিনের পর দিন পড়ে থাকা আবর্জনায় তৈরি হয়েছে ময়লার ভাগাড়। সড়কের পাশে ফেলা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। খাবার নিয়ে বসে খাবো, এই গন্ধ যায় নাকে লাগতেছে, যার ফলে আমরা ঠিকমতো খাবারটাও খেতে পারি না। বজ্র যখন রাস্তায় চলে আসে তখন তো আপনার হাঁটা চলাফেরা করা যায় না। অফিসে আসতে অসুবিধা হয়, আমরা এই যে দুর্গন্ধে আসতে পারি না, যাতায়াত করতে সমস্যা হয় আমাদের। সিটি কর্পোরেশনের মধ্যে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা থাকা জরুরি বলে এলাকাবাসী আমরা মনে করি। গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, সংকট নিরসনে ইটাহাটা এলাকায় আধুনিক ও নিজস্ব ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম আরও কার্যকর হবে। ৩,০০০ মেট্রিক টন বর্জ্যটা কিন্তু ব্যবস্থাপনা করতে হবে। আমাদের একটা প্রকল্প আছে যে একটা বিদেশি ফার্ম একটা আমাদের সাথে কাজ করতেছে। তারা একটা যে বিদ্যুৎ থেকে মানে ময়লা থেকে কীভাবে বিদ্যুৎ, অন্যান্য ফার্টিলাইজার কী করা যায় এই বিষয়ে তারা একটা প্রকল্প নিয়েছে। আশা করি অচিরেই কাজটা হবে। আমরা যে জমির অধিগ্রহণের কাজটা সম্পূর্ণ হলে তারা কাজটা ধরবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগরীর প্রত্যাশায় এখন দিন গুনছেন সিটি কর্পোরেশনের বাসিন্দারা। আবর্জনা দুর্গন্ধে বিষিয়ে উঠেছে ঝালকাঠি পৌরসভার মানুষের জীবন। ডাম্পিং স্টেশনের অভাবে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা, যার কারণে বাড়ছে মাছিবাহিত রোগবালাই। এমনকি সুগন্ধা তীরবর্তী নদী এলাকাতেও ফেলা হচ্ছে ময়লা। ডাম্পিং স্টেশন স্থাপন করতে না পারায় নিজের অসহায়তার কথা জানালেন পৌর প্রশাসক। ডাস্টবিন ও নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় ঝালকাঠি পৌরসভার বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে সড়ক, অলিগলি এবং সুগন্ধা নদীর তীরবর্তী এলাকায়। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বর্জ্যের দুর্গন্ধে বিষে উঠেছে পৌরবাসীর জীবন। ময়লার স্তূপ থেকে জন্ম নেয়া মশা মাছির কারণে ছড়াচ্ছে নানা ধরনের রোগ। ওই ময়লা ওভার হয়ে নদীতে পড়তেছে, পানি দূষণ হইতে আছে, এলাকার বাচ্চা মানুষ সবাই এই ময়লাটায় দুর্গন্ধে স্বাস্থ্যের ক্ষতি হইতে আছে। বৃষ্টি বা জোয়ার হলে নদীর তীরবর্তী এলাকায় আবর্জনা মিশে যাচ্ছে পানিতে। এতে নদীর পানি দূষিতের পাশাপাশি জলজ প্রাণী ও জীববৈচিত্র্য হুমকিতে পড়ছে। বিভিন্ন মহলের বাধার মুখে আমরা ময়লা যত্র ফেলতে পারি না, বিধায় ময়লা আমাদের এই ছোট্ট একটু ডাম্পিং স্টেশনের মতো করা হয়েছে। আমাদের ময়লা হালানের নাই জায়গা, নাই কিছু, আমাকে কোনো একটা ভালো সুযোগ সুবিধাও নেই, এমন কায়দায় আমরা এখন পড়ছি। ডাম্পিং স্টেশন স্থাপন জটিলতা নিয়ে অসহায়তার কথা জানালেন পৌর প্রশাসক। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, স্থানীয় জনগণ যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন, তাদের একটু এগিয়ে আসা দরকার যে আমাদের সকলের মঙ্গলের জন্যই ময়লা ফেলার স্থায়ী একটা জায়গা আমাদের প্রয়োজন। আবর্জনার দুর্গন্ধ থেকে নিস্তার দিতে দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ঝালকাঠি পৌরসভার বাসিন্দারা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নেত্রকোনা বড় চাষিদের জন্য সরকারি প্রণোদনার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে অকৃষক ও প্রভাবশালীদের নাম তালিকায় তোলা নিয়ে প্রচণ্ড রকমের আন্দোলনে নেমেছেন প্রান্তিক চাষিরা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার হাজার হাজার কৃষকের বোরো ফসল তলিয়ে যায় পানির নিচে। ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এসব কৃষকের লাঙল সচল রাখতে ৩ মাসের বিশেষ খাদ্য ও আর্থিক প্রণোদনা কর্মসূচি ঘোষণা করে সরকার।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার প্রায় ৭৮,০০০ কৃষকের ১৬,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি পুষিয়ে নিতে ৪০,৪০০ কৃষকের জন্য ভর্তুকির উদ্যোগ নেয় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। কিন্তু সরকারের এই মানবিক উদ্যোগের তালিকায় হানা দিয়েছে দুর্নীতি আর স্বজনপ্রীতি। কৃষকদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের যোগসাজশে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকার যে অনুদান দিয়েছে, অনুদানের এই তালিকায় তাদের কোনো নাম আসে নাই। দেওয়ার কথা ছিল, এরা না দিয়েছে অনুদান। বারহাট্টা, মোহনগঞ্জ ও কলমাকান্দার বিভিন্ন ইউনিয়নের অনেক সচ্ছল পরিবার এবং জনপ্রতিনিধিদের নিকটাত্মীয়দের নামও দেয়া হয়েছে তালিকায়। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন অনেকে। যারা জমিগুলো করছে না মেম্বার, তাদের নামে কাট করে দিছে। আর আমি যে পাপ আমার করতে মেম্বার আমার কাট দিছে না। আমি খাইতে পাই না, কিন্তু আমার একটা কাট দেয় না। যারা সুখী তারাই পাওয়া যায়। তবে অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের দলের কিছু স্বার্থবাদী মহল যারা স্বার্থে আঘাত করছে, তারা এটার সাথে ষড়যন্ত্র করছে। আমি এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে চাই এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করি। জেলা ত্রাণ কর্মকর্তা অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। যেহেতু এখানে ৫৮,০০০ থেকে ৪০,০০০ বরাদ্দ দিয়েছে কৃষকের, সেই জায়গাতে আমাদের ১৮,০০০ কৃষক বাদ পড়েছে। যারা বাদ করেছে তারা তো নিতান্ত ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত। প্রকৃত কৃষকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে বিতর্কিত তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ধলেশ্বরী নদীর ভাঙ্গন আতঙ্ক ছড়িয়েছে টাঙ্গাইলের কালিহাতীতে। আগ্রাসী নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে নদীগর্ভে ফসলি জমি, হুমকিতে পড়ছে শতাধিক বসতভিটা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া পশ্চিমপাড়া ও মোল্লাপাড়া এলাকায় যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে আবারও ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে নদীর পানি বাড়তে থাকায় প্রবল স্রোতে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। এতে প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, আবাদি ক্ষেত এবং নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। মনে করেন যে আমার এনে বিরিটি সীমাল জায়গা আছে, এই যে ঘাস গাছে, এই যে মনে করেন যে ভাঙ্গে গেল গা, গরুর কি খিলামু। প্রতিদিন মনে করেন ভাঙ্গে, জল আসলেই ভাঙ্গে, প্রতি বছরই ভাঙ্গে, কিন্তু শাসনের মানুষ আসে না। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সব সহায় সম্পদ নদী গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ১৫টি গ্রামের হাজারো মানুষ। বাড়ি ঘর ভাঙ্গে, খেত খোলা ভাঙ্গে, সবাই বাড়ি নইতে পারে না, জায়গায় জায়গায় থাকার নগে। এমপি সাহেব উনি এসেছিল, উনি প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু ফলস্বরূপ আমরা তেমন খুব একটা কিছু পাইনি। নদী ভাঙন রোধে গদ বাধা সুরে নানা পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আরও যেসব জায়গায় ভাঙন দেখা দেয় আমরা পরিদর্শন করে আমাদের মহাপরিচালক মহোদয়ের নিকট প্রস্তাব প্রেরণ করি। মহাপরিচালক মহোদয় অনুমোদন সাপেক্ষে আমরা সেসব জায়গায়ও কাজ বাস্তবায়ন করব। হাজারো মানুষের জানমাল রক্ষায় ফাঁকা বলি না ছেড়ে কাজের কাজ কিছু করার দাবি জানিয়েছেন ঘাটাইলের নদী তীরের বাসিন্দারা। দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে জানাবো নারায়ণগঞ্জের কোচিং বাণিজ্য ও প্রাইভেটের গল্প। ফিরে এলাম জনদুর্ভোগের বৃত্তে। নারায়ণগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট ও কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে। বাধ্যতামূলক প্রাইভেট কোচিং বাণিজ্যের বিষয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকরা তুমুল ক্ষোভ জানিয়েছেন। রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১,৩৭৫ জন। তাদের পাঠদানে নিয়োজিত ৪০ জন শিক্ষক। অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাইভেট ও কোচিং করাচ্ছেন শিক্ষকরা। এদের অনেকেই স্কুলের পরিবর্তে সময় দিচ্ছেন কোচিং ও প্রাইভেটে। কোচিং করতে না চাইলে ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। যদি ওদের কাছে প্রাইভেটটা না পড়ি আমরা, তাহলে তারা এতটা গুরুত্ব দেয় না আমাদের পড়ানোর ক্ষেত্রে। বুঝতার বাধা কিম খালি প্রাইভেট পড়া, গরিব বলতে পারে না প্রাইভেট পড়াইতে। কোচিং প্রাইভেটে না দিলে স্যার গুরুত্ব দেয় না লেখাপড়া। শিক্ষকরা অভিযোগ অস্বীকার করলেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির বলছেন, অভিযোগের প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে সকল শিক্ষকদের নিয়ে অভিযোগ আছে এগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা আশা রাখি যে স্যার এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং এগুলো দ্রুত সমাধান হবে। রিপোর্ট দিলে আমি ওই স্যারদের বিরুদ্ধে অ্যাকশন নেব বা আইনানুগ ব্যবস্থা নেব যদি কোনো
শিক্ষক এরকম বলে থাকে তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিব। শিক্ষকরা কোচিং এবং প্রাইভেটের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অবগত জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারপরেও বোধ হয় একজন দুজন থাকতে পারে, সেটাকে আমি বলছি যে একটা ওয়ার্নিং দিয়ে বলা হয়েছে যে তারা যেন এগুলা মানে আর কি সাবধান হয়ে যায়, তাহলে আমরা কিন্তু তাকে আগামীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। একজন রিটায়ার্ড আর্মি পার্সনকে আমরা সেখানে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি। আমরা আশা করছি যে খুব দ্রুত স্কুলের পরিবর্তন হবে। শিক্ষকদের এ ধরনের স্বেচ্ছাচারিতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রূপগঞ্জের শিক্ষার্থী ও অভিভাবকরা। আবাসিক সংকটে বিপাকে পড়েছে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা। নিরাপত্তার ঝুঁকির কারণে একমাত্র আবাসিক হলটি পরিত্যক্ত হয় বিড়ম্বনা আরও বেড়েছে। সংকট সমাধানে শহীদ জিয়াউর রহমান হলটি সংস্কার না করার কোনো বিকল্প দেখছে না কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ 1938 সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র। একসময় শিক্ষার্থীদের আবাসনের ভরসা ছিল শহীদ জিয়াউর রহমান হল, কিন্তু বছরের পর বছর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ে। ফলে নিরাপত্তার ঝুঁকির কারণে বন্ধ করে দেয়া হয় হলটি। কলেজটিতে একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করলেও আবাসন সুবিধা সীমিত। বর্তমানে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে মেস কিংবা ভাড়া বাসায় অবস্থান করছেন। এতে যেমন বাড়ছে শিক্ষার ব্যয়, তেমনি পরিবারের সৃষ্টি হচ্ছে অতিরিক্ত চাপ। জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে আমরা হোস্টেলের যে ছাত্ররা আছি, হোস্টেল ছাত্রদের একটা সিটেরও সংকুলন আছে। আবার নতুনভাবে করা যায় তাহলে মনে হয় ভালো হয় আমাদের জন্য। এটা যদি সংস্কার করে দেয় তাহলে কি দূরান্ত থেকে যেহেতু শিক্ষার্থীরা আসে এখানে, কি তারা এখানে সুষ্ঠুভাবে থাকতে পারবে। এক্সট্রা যে খরচগুলা সেটা কমে যাবে এবং হলটা পাশাপাশি থাকার জন্য ক্লাস করার অনেক সুযোগ সুবিধা সৃষ্টি হবে আমাদের। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বললেন, হলটির সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার। নতুন বাজেট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই জিয়াউর রহমান ছাত্রাবাসের সার্বিক উন্নয়নের জন্য সকল প্রকারের কাজ পূর্ণ গতিতে শুরু করতে যাচ্ছি। সংকট নিরসনে অবিলম্বে শহীদ জিয়াউর রহমান হল সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট ঘিরে গড়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রে একটি শক্তিশালী নেটওয়ার্ক। বাস ও লঞ্চ যাত্রীদের ফাঁদে ফেলে কৌশলে তাদের কাছ থেকে লুট করে নিচ্ছে সর্বস্ব। দেশের অন্যতম ব্যস্ত রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট। প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হওয়া এই পথের নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর অভিযোগ। ঘাট থেকে বাস বা ট্রেনে তুলে দেওয়ার কথা বলে যাত্রীদের ফাঁদে ফেলে সর্বস্ব লুট করছে একটি ছিনতাইকারী চক্র। স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে রিকশা চালক, যৌনপল্লীর কিছু নারী এই চক্রের সদস্য বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, নানা কৌশলে যাত্রীদের নিয়ে যাওয়া হয় দৌলতদিয়া টাওয়ার এলাকা কিংবা যৌনপল্লীর আশপাশের নির্জন সড়কে। সেখানে আগে থেকে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। এই জায়গায় নামাই দিয়ে যা পায় কারে করে নেয় দেয়। চাকু ভরে দেব, না দিলে মেরে ফেলে দেবো, এরকম অনেক কথা বলে। বাধ্য হয়ে তখন দিতে হয়। ওই যারা নেশাখোর, ঠিক আছে, তারা মনে করে কারে ছেড়ে নেয়, ওই মানে বাইরের যাত্রীর হয়রানি করায়। ফেরিঘাট থেকে ওই লোক গুনে নিয়ে আসে পতিতলায় থেকে আয়না মানুষের এই জায়গায় একবারে হেস্তা নাস্তা করে। অনেক টাকা পয়সা রেখে দেয় মানুষজনের, অনেকজন এসে কান্না করে। গরিব মানুষ ঢাকা থেকে ঘুরে আসে আমাদের এখানে। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় পেশাদার ছিনতাইকারী সহ রিকশা চালক, যৌনকর্মী এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের একটি অংশও জড়িত। যৌনপল্লীর ভেতরে থাকা পুলিশ বক্সে দায়িত্বরতরাও এ নিয়ে নির্লিপ্ত। অভিযোগ খতিয়ে দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা মহোদয়ের সাথে কথা হয়েছে। এই বিষয়ে আমরা দ্রুত তাদের চিহ্নিত করে তাদের সাথে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থায় সহযোগিতা করব। দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লী কেন্দ্রিক ছিনতাই চক্রের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় প্রশাসনকে তৎপর হওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। নারায়ণগঞ্জে রূপগঞ্জে দিন দিন বাড়ছে মুক্ত পাখি শিকার ও বিক্রি। বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি ধরে স্থানীয় হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
পাখি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষি জমিতে ক্ষতিকর পোকামাকড় দমন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা অপরিসীম। কিন্তু অবাধে পাখি শিকার ও বিক্রির ফলে দেশীয় অনেক প্রজাতির পাখি দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। রূপগঞ্জ উপজেলার ভোলাবো, দাউদপুর সহ বিভিন্ন বনাঞ্চল, সবুজায়ন এলাকা ও খোলা মাঠে প্রতিদিন ভোর থেকে শুরু হয় পাখি শিকারের কার্যক্রম। জাল, ফাঁদ ও আঠা ব্যবহার করে শালিক, ঘুঘু, টিয়া, বটের সহ বিভিন্ন প্রজাতির পাখি ধরে নিয়ে গোলাকান্দাইল, মুড়াপাড়া হাট সহ স্থানীয় বিভিন্ন হাটে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। পাখিরা পালার জন্য কিনে দিচ্ছি আর কি আমার ছেলেরা। বিভিন্ন এলাকাতে আমাদের অতিথি পাখি আসে, ওদেরকে দইরা আমাদের হাতে বেচে। পাখি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ, ঠিক আছে? ওগুলো আমাদের ওদের প্রকৃতির ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে সৃষ্টি করছে এগুলারে। প্রশাসন পাখি ধরা ও বিক্রি করার বিষয়ে ব্যবস্থা নিলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত বলছেন স্থানীয়রা। কিছু লোক আছে দেশি পাখি বিক্রি করে, ওরা শুধু দেশি পাখি আনে। তাদের সচেতন করা দরকার যে দেশীয় পাখিগুলো আসলে এগুলো ব্যবসা বা পালা ঠিক না। যারা অবৈধ পাখি আনে ওদেরকে আইনের অপরাধে আনা দরকার। বিষয়টি তদন্ত করে পাখি শিকার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। অবশ্যই আমি ম্যাজিস্ট্রেটকে দিয়ে খতিয়ে দেখব যে আমাদের যে বাজার রয়েছে, স্থানীয় বাজারে এই ধরনের কোনো পাখি বিক্রি হচ্ছে কিনা। যদি হয়, যারা বিক্রি করবেন এবং যারা ক্রয় করবেন উভয় পক্ষই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো। বিভিন্ন প্রজাতির পাখির বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে একসময় এলাকার দেশীয় পাখির অস্তিত্ব সংকটে পড়বে, এমনটাই আশঙ্কা রূপগঞ্জবাসীর। ওয়েন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৃত্ততে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। আর সেই পর্যন্ত ওয়েন টিভি নিউজ অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সচেতন থাকুন, সুস্থ থাকুন।